উপস্থিত শ্রোতা, আমরা আবারও দুঃখ প্রকাশ করছি যে কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের প্ল্যাটফর্মটি চেঞ্জ করতে হলো। আমরা আবারও আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি আব্দুল সবুর। আজকের ইফসার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও বলছি যে আজকে 26শে রমজান, ঈদ আসন্ন এবং চারদিকে করোনার প্রাদুর্ভাব, সর্বোপরি মহা প্রলয়ঙ্কারী সাইক্লোন আম্পানের বিশেষ সতর্ক অবস্থা, ওদিকে প্রকৃতির বিচিত্র রূপ, অতিষ্ঠ গরমে আমরা আবার একটু ঠান্ডা আবহাওয়া পাচ্ছি। সেই প্রেক্ষাপটে আমি বেশ ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো, সুস্থ, নিরাপদ আছেন। আর সবচেয়ে আনন্দের খবর, আজ 20শে মে 2020 খ্রিস্টাব্দ, এবং এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে ইফসার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পূরণ হতে যাচ্ছে। এবং সেই উপলক্ষে আজকের ফেসবুক অনুষ্ঠানে আসা উপস্থিত শ্রোতা, আপনারা আমাদের ইফসার ফেসবুক পেজে এসে আজকের এই অনুষ্ঠানটিকে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন। শ্রোতা, আপনারা শুনে খুশি হবেন, আমাদের এই লাইভ প্রোগ্রামে উপস্থিত হবেন, সংযুক্ত হবেন আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব এবং ইফসার প্রধান নির্বাহী জনাব আরিফুর রহমান। আমি এখন আরিফ ভাইকে অনুরোধ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্য। আরিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ জি, আল্লাহর রহমতে আমি ভালো এবং নিরাপদ আছি, সুস্থ আছি। আপনাকে আমাদের এই লাইভ প্রোগ্রামে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের এই লাইভ প্রোগ্রামটি আমাদের ইফসার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে। সম্মানিত শ্রোতা, আমি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমাদের প্রধান নির্বাহী জনাব আরিফুর রহমানকে পরিচয় করে দিব। আপনারা জানেন যে উনি একজন সমাজকর্মী, পাশাপাশি একজন সফল সংগঠক, একজন গবেষক, একজন শিক্ষা অনুরাগী এবং খুবই মুক্ত চিন্তার মানুষ উনি। উনি প্রায় 3 দশকের অধিক সময় ধরে সমাজ উন্নয়ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং আজ থেকে প্রায় 35 বছর আগে, সে 1985 সালে আরিফ ভাই এবং ওনার সমসাময়িক বন্ধুরা মিলে আজকের যে বাংলাদেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সমাজ উন্নয়ন সংস্থা ইফসার প্রতিষ্ঠা করেন। উনি সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই ইফসার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সুদীর্ঘ পথ চলায় ইফসা অনেক সমাজ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন এবং তার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অনেক সম্মাননা এবং স্বীকৃতি। বিশেষ করে আমাদের প্রধান নির্বাহী আরিফ ভাই ওনার সমাজ উন্নয়নের কাজে স্বীকৃতি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইজেন আওয়ার্ড ফেলোশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন এবং সংগঠক হিসাবে ইফসা ইউনেস্কো অ্যাওয়ার্ড, WSIS অ্যাওয়ার্ড, ইউনেস্কো জিরো অ্যাওয়ার্ড ইত্যাদি সম্মাননা পুরস্কার সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার, যেমন জাতীয় তামাক নিয়ন্ত্রণ পদক এবং চট্টগ্রামের বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা পদক সহ বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। আর সবচেয়ে আনন্দের খবর, সম্প্রতি উনি ভারতের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসেবে অধ্যয়নরত আছেন, যা আমাদের জন্য খুবই অনুপ্রেরণামূলক। আরিফ ভাই, এখন আমরা সরাসরি আপনার কাছে চলে আসব। আমরা আসলে আপনার কাছে জানতে চাইবো যে আমরা যদি ইফসার টাইমলাইন দেখি, যে আমরা জানি যে ইফসা 1925 সালে প্রতিষ্ঠা লাভ করে। তা আমার পক্ষ থেকে আমার দর্শকদের জানা যে 1925 সালটিকে আপনি কেন বেছে নিয়েছিলেন বা তার প্রেক্ষাপটটা কি ছিল, আপনি যদি আপনার অবস্থান থেকে আমাদের দর্শকদেরকে একটু অবহিত করেন। ধন্যবাদ সবুজ। ত্রুটিতে পড়েছিলাম, যান্ত্রিক ত্রুটিতে আমরা পড়েছিলাম, যার কারণে শুরুতে একটু আমাদের সম্প্রচারে একটু গোলযোগ হয়েছে। আর মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সুস্থ আছি, নিরাপদে আছি, এবং আমি আশা করছি আমাদের ইফসা পরিবারের সকলে নিরাপদ এবং সুস্থ আছে। যেমনটি করে মডারেটর বলছিলেন যে আসলে আমরা একটা ক্রান্তিকাল পার করছি, বিশেষ করে এই করোনা কালে বিশ্ববাসী একটা নতুন মহামারীতে আক্রান্ত। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে আসলে ক্ষতিগ্রস্ত। আবার এদিকে আমাদের দেশে আপনারা জানেন যে আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন আমফান আজকে অতিক্রম করবে আমাদের দেশে। পুরো উপকূল জুড়ে সবার মধ্যে একটা ভয়ভীতি কাজ করছে। উদ্ধার কর্মীরা এবং সরকারি এবং বেসরকারি স্বেচ্ছাসেবীরা
সকলে উপকূলবাসীকে সতর্ক করার জন্য কাজ করছে। ঠিক এমনি একটি সময় আজকে 20 মে ইপসার প্রতিষ্ঠা বার্ষিকী। স্বাভাবিকভাবে আমরা করোনা পরিস্থিতির কারণে কোনো ধরনের সামাজিক জনসমাবেশ অথবা সভা সমাবেশ না করে আমরা আজকে অনলাইনের মাধ্যমে আমাদের ইপসা পরিবার তথা দেশবাসীর সাথে এই ধরনের একটা সংযোগ তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে মডারেটর সবুরকে আমি ধন্যবাদ জানাই। তো মডারেটর যেমনি ভাবে বলছিলেন যে এখন থেকে 35 বছর আগে আসলে এই সংগঠনটি কিভাবে গড়ে উঠলো সেই সম্পর্কে একটু ধারণা দেওয়া। আপনারা সবাই অবগত আছেন যে জাতিসংঘ 1981 থেকে 1981 আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আশা করছি আপনারা আমাকে সবাই শুনতে পাচ্ছেন। 1981 থেকে 90 সনকে যুব দশক এবং 1985 সনকে আন্তর্জাতিক যুব বর্ষ ঘোষণা করেছিল। তো ওইরকম একটা প্রেক্ষাপটে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সদরে মাধবপুর গ্রাম এবং আমিরাবাদ গ্রামের বিশেষ করে সীতাকুণ্ড কলেজ রোডে অবস্থিত আমরা কতিপয় সচেতন যুব আমরা একত্রিত হয়ে আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের এই যুব সমাজকে সংগঠিত করে দেশের উন্নয়নে, নিজের এলাকার উন্নয়নে, পরিবেশের উন্নয়নে আমরা কিছু কাজ করব এবং সেটি হবে যুবদের উদ্যোগে এই উন্নয়ন কর্মকাণ্ড। ঠিক এমনি এরকম একটা চিন্তা এবং স্বপ্ন থেকে আমাদের ইয়ং পাওয়ার নামে আমরা একটা যুব সংগঠন গড়ে তুলি এবং সেই সংগঠনটি 1985 থেকে 1990 সন পর্যন্ত যুবদের নিয়ে বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড আমরা করে থাকি আমাদের লেখাপড়ার পাশাপাশি। এবং এই কাজগুলো করতে গিয়ে আমরা সমাজের বিভিন্ন অপরাপর অংশের সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের সাথে আমাদের মেলামেশা করার সুযোগ তৈরি হয়, সমাজকে নতুনভাবে চেনার জানার আমাদের সুযোগ তৈরি করে দেয় এবং আমাদের সেই যুব বন্ধুরা আমরা প্রত্যেকে অত্যন্ত সক্রিয়ভাবে আমাদের লেখাপড়ার পাশাপাশি আমরা এই উন্নয়নমূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, অভিনব বিভিন্ন কর্মকাণ্ড আমরা করতে থাকি। তারপরে 1991 সালে যখন 29 এপ্রিল ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ে আপনারা জানেন এটা একটা প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন ছিল এবং বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ উপকূলবাসী সেদিন নিহত হয় এবং আমাদের যে এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ড সেই এলাকাতেও উপকূলবাসী অনেকেই মৃত্যুবরণ করে। তো আমরা তারপর দিনই আমাদের এই ইয়ং পাওয়ার যুব সংগঠনের যুব সদস্যরা আমরা ছুটে যাই দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে মানুষের সহায়তা করার জন্য এবং সেই কাজগুলো করতে গিয়ে আমাদের যে উপলব্ধি হয় যে আসলে শুধুমাত্র যুবদের নিয়ে কাজ করলে হবে না, বিভিন্ন সমস্যাগ্রস্ত বিপদাপন্ন মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করে এবং এই কাজের অভিজ্ঞতা এবং এই স্বপ্ন থেকে আমাদের সেই ইয়ং পাওয়ার যুব সংগঠনটি পরবর্তী বছর অর্থাৎ 1992 সনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা নামে তার কার্যক্রম শুরু করে। তো সেই পথচলা সকলের সহযোগিতা নিয়ে আমরা আমাদের কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে আমরা করতে থাকি এবং আজকে আমরা 35 বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। তো আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা, আমাদের দেশবাসী এবং আমাদের ইপসার সাধারণ পরিষদ সদস্য, ইপসার কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ, আমাদের ইপসা পরিবারের যারা আমাদের ম্যানেজমেন্ট টিম মেম্বার, আমাদের যারা কর্মীবৃন্দ, আমাদের যারা স্বেচ্ছাসেবী, সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি বাংলাদেশ সরকার আমাদেরকে প্রয়োজনীয় অনুমোদন সহযোগিতা দিয়ে আমাদেরকে সবসময় সহায়তা করছে। এছাড়া আমাদের আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন সহযোগী সংস্থা যারা আমাদেরকে আর্থিক এবং কারিগরি সহায়তা দিয়ে থাকে, সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই 35 বছরের পথ চলায় আমাদের প্রতিটি সদস্য, আমাদের প্রতিটি কর্মী, আমাদের সহযোগী সংস্থা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। সরকার আমাদেরকে প্রয়োজনীয় পলিসি সহযোগিতা করেছে, অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করেছে, যার ফলে সকলকে সাথে নিয়ে আমরা এই 35 বছর আমরা সুন্দরভাবে আমরা আমাদের কাজ করতে পেরেছি।
ভাই আপনি যদি আপনার সাথে একটু জানতে চাই, আপনার একটা আমরা যতটুকু জানি যে ইপসা সংগঠনটি শুরু হয়েছিল সীতাকুণ্ড থেকে, এবং আপনি একটি কথা আপনার আলোচনায় বললেন যে সেই 1991 সে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, তারপর থেকে ইপসার ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায়। আসলে এখানে যদি আপনি আরেকটু আমাদেরকে পরিষ্কার করে বলেন যে আসলে এটা কিভাবে, এটা একটা আমরা যতদূর জানি এটা সিভিউ ছিল, সিভিউ থেকে একটা পূর্ণ এনজিওতে রূপান্তরিত হয়েছে। তাহলে 1991 সালটা ছিল একটি আমাদের জন্য মনে হয় একটি একটি মাইলস্টোনের জায়গা। তো এই জায়গা কিভাবে ইপসা তার আরো ব্যক্তি বা আরো কর্মযোগ্য বাড়িয়ে তোলে, যদি একটু আমাদেরকে একটু খুলে বলেন আমাদের দর্শকদের। জি, হ্যাঁ, ধন্যবাদ। আহ, আমি একটা জিনিস একটু পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে ইপসা আহ, একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে সহোদ্যোগে গড়ে ওঠা একটি সংগঠন। এই সংগঠনটি গড়ে তোলার জন্য কোনো ফিলান্থ্রপিক ব্যক্তি অথবা সরকার অথবা কোনো রাজনৈতিক শক্তি অথবা কোনো আন্তর্জাতিক দাতা সংস্থার কারোই সহযোগিতা বা উদ্যোগ ছিল না। এটি ছিল সচেতন যুবকদের একটা সম্মিলিত প্রয়াস। সেই প্রয়াস থেকেই এই সংগঠনটি একটি কমিউনিটি বেসড অর্গানাইজেশন হিসেবে গড়ে তোলে, এবং আমি শুরুতে বলেছি যে এটি সীতাকুণ্ডের যে কলেজ রোড, মহাদেবপুর গ্রাম, আমিরাবাদ গ্রাম, এই অঞ্চলটা যারা আমরা অধিবাসী যুবরা ছিলাম, আমরা এই সংগঠনটাকে গড়ে তুলি। পরবর্তীতে যখন আমরা এই 1991 সনের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আমরা কাজ করতে যাই, সেই কাজের অভিজ্ঞতা এবং সেই কাজটা করতে গিয়ে আমরা অনেক আন্তর্জাতিক জাতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে আমাদের সংযোগ ঘটে, এবং বস্তুত লার্নিং বাই ডুইং প্রসেসে, অর্থাৎ কাজ করতে করতে আমরা কাজ শিখেছি, এবং প্রয়োজনের তাগিদেই এটি একটি সমাজ উন্নয়ন সংগঠন, এখন বর্তমানে এটিকে আমরা বলছি স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন সেই হিসাবে পরিণত হয়েছে। অর্থাৎ পুরো সহযোগে গড়ে ওঠা একটি সংগঠন। আর এখন বর্তমানে আমরা আমাদের প্রথম 15 বছর, অর্থাৎ 1985 থেকে 2000 সন পর্যন্ত আমাদের প্রধান কার্যালয় এবং মূল কাজের আমাদের ব্যাপ্তি ছিল সীতাকুণ্ড উপজেলা এবং তার আশেপাশে। পরবর্তীতে যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি 2001 থেকে যখন টার্গেট সেট করা হয়, তখন আমাদের অর্গানাইজেশনের কর্মকৌশল নির্ধারণ করা হয় এমডিজি কে বাস্তবায়নে। আমরা আমাদের কার্যক্রমের ব্যাপ্তিকে আরো বাড়িয়ে দিই এবং আমাদের প্রধান কার্যালয় আমরা চট্টগ্রামে আমরা সম্প্রসারণ করি, এবং তখন থেকেই আমরা আস্তে আস্তে পুরো চট্টগ্রাম জেলা, তারপর আস্তে আস্তে চট্টগ্রাম বিভাগ। আপনি শুনে খুশি হবেন, এখন আমরা বর্তমানে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম বিভাগের 11টা জেলায় এবং ঢাকায় আমরা আমাদের কার্যক্রমকে আমরা বিস্তৃতি আমরা করতে পেরেছি। এবং আমরা মনে করি যে আমাদের এই সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা, এটি একটি আমাদের নির্ধারিত আমাদের রূপকল্প আছে, আমাদের স্বপ্ন আছে, আমাদের ভিশন আছে, আমাদের কিছু মূল্যবোধ আছে, যার ভিত্তিতে আমাদের এই সংগঠনটি পরিচালিত হয়। এবং এটি তার আমাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যান, আপনার আমাদের যে কৌশলগত পরিকল্পনা, সে আলোকে আমাদের সংগঠনটি এগিয়ে যাচ্ছে। এবং আমাদের যে গভর্নেন্স কাঠামো, এখানে আমাদের সাধারণ পরিষদের সদস্য, আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য, আমাদের কর্মকর্তা সকলের মধ্যে একটা অত্যন্ত সক্রিয় একটা সংযোগ আছে। আমাদের প্রতিষ্ঠানের গভর্নেন্স কাঠামো আমাদের সংবিধান অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত আমাদের পরিচালিত হয়। আপনারা জানেন যে আমাদের এই সংগঠন বাংলাদেশ সরকারের একটা এনজিও হিসাবে পরিচালিত হওয়ার জন্য যে ধরনের নিবন্ধন অথবা সহযোগিতাগুলো প্রয়োজন, যে ধরনের অনুমোদনগুলো প্রয়োজন, সবগুলো আমাদের আছে। এবং আমরা সরকারের নিয়ম নীতি মেনে, আমাদের গঠনতান্ত্রিক নিয়ম কানুনগুলো মেনে, আমাদের সংগঠনের পরিচালনার যে ম্যানুয়ালগুলো আছে সেগুলো মেনে আমাদের সংগঠনের কার্যক্রমটি পরিচালিত হয়। এবং আমরা চেষ্টা করেছি পুরো অর্গানাইজেশনে একটা অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার জন্য। ধন্যবাদ আরিফ ভাই। আমরা আপনি শুনলে খুশি হবেন যে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি প্রায় 200-র অধিক লোক আমাদের অনুষ্ঠানটি ভিউ করছে, এবং অনেক আমাদের সেই দূর দূরান্ত, সেই বান্দরবন এবং কক্সবাজার থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে এসএমএস করছে, এবং আমাদেরকে আজকের ইফসার 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদেরকে বিভিন্ন উইশ করছে এবং ইফসার শুভকামনা জানাচ্ছে। দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আরো অনেক চমৎকার চমৎকার তথ্য নিয়ে আরিফের কাছে আমরা আসবো। আরিফ ভাই, এখন আমরা যেটা জানতে চাইবো, আমরা জানি যে ইপসা মূলত একটি বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা, যেটা মূলত প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা উন্নয়ন, ওদের ক্ষমতা নিয়ে কাজ করে, এবং বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের যে বিশাল যে জনগোষ্ঠী রয়েছে, সেই জনগোষ্ঠীর আর্থিক সামাজিক অবস্থা উন্নয়ন এবং তাদের ক্ষমতা নিয়ে কাজ করছে ইপসা। এবং প্রায় এই পর্যন্ত প্রায় 10 মিলিয়ন, প্রায় নিয়ার অ্যাবাউট 1 কোটি
জনগোষ্ঠীকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের আর্থসামাজিক উন্নয়নে ইপসা কাজ করে যাচ্ছে। তো আমরা যেটা মনে করি এই যে বিশাল জনগোষ্ঠীর সাথে কাজ করা, তার সাথে সরকার, দাতা গোষ্ঠী, স্টেক হোল্ডার বা জনপ্রতিনিধি বা কমিউনিটিকে মোবিলাইজ করা, এটা একটা অনেক চ্যালেঞ্জ এবং কঠিন কাজ। এই যে কঠিন কাজগুলা আপনি এবং আপনার সংগঠন কিভাবে সেটা সমন্বয় করেন, সেটা যদি আমাদের একটু অবহিত করেন। ধন্যবাদ। যেটি হচ্ছে যে আসলে এই আপনি যে ব্যক্তি বা কাজের কথা বললেন, এটি তো আর একদিনে হয়নি। এটি আমি আমার বক্তব্যে বলার চেষ্টা করেছি যে আমাদের প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা আছে, যেটি আমরা প্রতি 5 বছর পর পর আমাদের এই সংগঠনের ভবিষ্যৎ এবং আমাদের যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর চাহিদা এবং নতুন যে বৈশ্বিক পরিস্থিতি বা আমাদের জাতীয় যে পরিকল্পনা, সেগুলোর সাথে সমন্বয় করে আমাদের কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়। এবং কৌশলগত পরিকল্পনা তৈরিতে আমরা কয়েকটা জিনিসকে গুরুত্ব দিই। তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশ সরকার তার উন্নয়ন পরিকল্পনাগুলো কি নিচ্ছে। সেজন্য আমরা বাংলাদেশ সরকারের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেগুলো আমরা অত্যন্ত সুচিন্তিতভাবে আমরা এগুলো দেখার চেষ্টা করি। এবং আরেকটা হচ্ছে যে যেই জনগোষ্ঠী, যে এলাকা আমাদের কর্ম এলাকা, সেই এলাকার বিপদাপন্নতা কি, সেখানকার মানুষের সমস্যাগুলো কি, সেখানকার মানুষের চাহিদাগুলো কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করি আমাদের নিরন্তর গবেষণার মাধ্যমে। তারপর আমরা এটার সমন্বয়ে মানুষের চাহিদা এবং দেশের যে আপনার পলিসি কাঠামো, সেগুলোর আলোকে আমরা আমাদের সংগঠনের সামর্থ্য এবং আমাদের যে সংগঠনের দক্ষতা, সেগুলোকে কেন্দ্র করে আমরা আমাদের পরিকল্পনাটা সাজাই এবং এই পরিকল্পনাটা খুবই অংশগ্রহণমূলক পদ্ধতিতে তৈরি হয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা চেষ্টা করি আমাদের আর্থিক সংস্থান তৈরি করার জন্য। এই জন্য আমাদের সহযোগী সংস্থার সাথে আমরা এগুলো নিয়ে আলোচনা করি এবং তাদের সহযোগিতা নিয়ে এবং আমাদের সংগঠনের নিজস্ব যে সামর্থ্য এবং দক্ষতা আছে তার ভিত্তিতে আমরা আমাদের কাজগুলো করি এবং প্রতিনিয়ত আমাদের কাজগুলো অগ্রসরমান এবং আমাদের কাজের পরিধি দিন দিন বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু দুর্যোগ, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের প্রতিষ্ঠানের একটা অন্যতম আমাদের কাজের এরিয়া, সেজন্য 1991 সালের পর থেকে আমাদের চট্টগ্রাম বিভাগে যত ধরনের সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেখানে ইপসা কোনো না কোনোভাবে সেখানে অংশগ্রহণ করেছে। আপনি সর্বশেষ আমাদের এই যে রোহিঙ্গা সমস্যার সমাধান, আমাদের এইখানকার যত বড় বড় প্রাকৃতিক দুর্যোগগুলো হয়েছে, পাহাড় ধস, জলাবদ্ধতা, সাইক্লোন, আপনার আরো অন্যান্য বিশেষ করে জলবায়ু পরিবর্তন জনিত আমাদের যেসব সমস্যা, সবগুলো মোকাবেলায় আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত সামর্থ্য এবং দক্ষতা দিয়ে কাজগুলো করার জন্য। তো এখানে এক কথা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে জনগণের চাহিদা, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং আমাদের সংগঠনের সামর্থ্য এবং দক্ষতাকে সমন্বয় করে আমরা আমাদের কার্যক্রমগুলোকে আমরা সাজাই এবং সেভাবে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি। খুবই চমৎকার আরিফ ভাই। আরেকটা বিষয়, আপনারা জানেন যে বিশ্ব একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমরা বলছি, যেখানে 17টি গোল রয়েছে এবং প্রায় 169টি টার্গেট রয়েছে। এই যে গোলস গুলা রয়েছে বা টার্গেট গুলা রয়েছে, এগুলাকে ইপসা এবং আপনার সংগঠন সেটাকে কিভাবে সমন্বয় করছেন আপনাদের বিভিন্ন কাজের মাধ্যমে? এই কৌশলগুলো যদি আমাদেরকে একটু অবহিত করেন। জি, ধন্যবাদ। আসলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা উন্নয়ন সংগঠন হিসাবে আমরা কিন্তু সরকারের উন্নয়ন কর্মসূচির পরিপূরক বা সম্পূরক শক্তি হিসেবে আমরা কাজ করি। অর্থাৎ সরকার জাতীয়ভাবে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে পরিকল্পনা করে, সেই পরিকল্পনাকে যথাযোগ্যভাবে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে প্রান্তিক অবস্থায় যে মানুষগুলো আছে, বিপদাপন্ন যে মানুষগুলো আছে, তাদের কাছে পৌঁছানো হচ্ছে আমাদের মতো বেসরকারি সংস্থাগুলোর কাজ। সেজন্য সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো, পরিকল্পনাগুলো যেমন আমাদের দেখতে হয়, তেমনি বৈশ্বিক যে উন্নয়ন পরিকল্পনা, সারা বিশ্বের জন্য যে উন্নয়ন পরিকল্পনা জাতিসংঘের মাধ্যমে গ্রহণ করা হয়, সেগুলোকেও আমাদের চিন্তা ভাবনা করতে, আমাদের পরিকল্পনার সাথে আপনার সম্পৃক্ত করতে হয়। ঠিক তেমনি এখন আমাদের 2030 পর্যন্ত যে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা, অর্থাৎ যেটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হিসেবে নির্ধারণ করা হয়েছে, বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা, তার সাথেও সমন্বয় করতে হয় আমাদের। এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা কিন্তু, উন্নয়ন পরিকল্পনা কিন্তু এসডিজির সাথে সমন্বয় করে করা হয়। তো সুতরাং আমাদের কাজের সাথে এসডিজি, সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার একটা কিন্তু সংযোগ আছে। আর আরেকটি যেটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু তৃণমূল পর্যায়ে কাজ করি, আপনার যে উন্নয়ন পরিকল্পনাতে যে কথাগুলো বলা আছে, যে টার্গেটগুলো দেওয়া আছে, সেগুলো সাধারণ মানুষের বোধগম্য করে, সাধারণ মানুষের জন্য প্রযোজ্য করে
কাজগুলোকে তার কাছে পৌঁছানো। কারণ সে তো আসলে এসডিজি কি, সরকারের 5 ইয়ার্স প্ল্যান কি, এগুলো বুঝবে না। সে বুঝবে তার যে সমস্যা, তার যে বিপদাপন্নতা, সেখানে সে কিভাবে সহায়তা পেতে পারে, সেখানে কিভাবে তার অধিকার লঙ্ঘিত হবে না, সেখানে সে কিভাবে তার নাগরিক যে অধিকার সেটা সে আপনার পাবে। তো সেগুলোকে তাদের মতো করে কর্মসূচির মাধ্যমে সেগুলো তাদের কাছে নিয়ে যাওয়া এবং সহজ সরল ভাবে তাদেরকে সেগুলো বুঝানো এবং তাদের অংশগ্রহণ কে নিশ্চিত করা হচ্ছে আমাদের মতো সংগঠনগুলোর কাজ। এবং সেক্ষেত্রে আমি মনে করি ইপসা অনেকটা সফল। এবং আমরা এমডিজিতেও আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা 2015 সন পর্যন্ত ছিল, আপনারা জানেন যে বাংলাদেশে এমডিজিতে অনেক আপনার সাফল্য, সেই সাফল্যের কিন্তু কিছুটা অংশীদার আমাদের মতো উন্নয়ন সংগঠনগুলো। এবং আমরা আশা করছি এসডিজিতেও বাংলাদেশ অত্যন্ত ভালো সাফল্য লাভ করবে এবং সেই সাফল্যে আমরা সরকারকে উন্নয়ন সংগঠন হিসেবে আমরাও কিন্তু সহযোগিতা করতে চাই। ধন্যবাদ আরিফ ভাই। আমরা জানি যে এসডিজির যে 17টি গোল রয়েছে, আমরা যদি দেখি আপনাদের ইপসার একটি ভালো ডাইনামিক একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু আলাদা একটি করে, আমি যতটুকু জানি যে সেখানে আলাদা করে একটি অপশন রয়েছে যে ইপসা কিভাবে এসডিজি তে কন্ট্রিবিউট করছে। আমার মনে হয় এটা আমরা যারা উন্নয়ন সংগঠন বা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানে কাজ করি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমরা যেহেতু সরকারের একজন পরিপূরক শক্তি হিসাবে কাজ করছি, তাহলে এসডিজি তো একটা সামষ্টিক একটা টার্গেট, এবং সেখানে আমরা যারা বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলা যে যার অবস্থাকে কিভাবে কন্ট্রিবিউট করছে, এটা আমাদের জন্য, এবং আমি মনে করি যারা যেসব আমরা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য একটা শিক্ষণীয় যে এখানে একটা অ্যালাইন করা, যে তাদের কাজগুলোকে সেখানে একটা বাস্তবে নিয়ে আসা। আরিফ ভাই, খুবই সুন্দর লাগছে আপনাদের আলোচনা। আপনি শুনে খুশি হবেন যে আমাদের একজন ভিউয়ার্স বরিশাল থেকে, উনি ওনার নাম কামরুল ইসলাম শিমুল, উনি চট্টগ্রাম প্রতিবন্ধী সোসাইটির একজন কর্মকর্তা। উনি আপনাকে শুভেচ্ছা জানিয়েছে এবং ইপসার শুভেচ্ছা জানিয়েছে ইপসাকে। ধন্যবাদ শ্রোতা, আমরা আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন এবং আমাদেরকে উইশ করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, যেটা আমাদের জন্য খুবই ইন্সপিরেশন বলে আমরা মনে করি। আরিফ ভাই, এখন আমরা আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো, আমরা জানি যে ইপসা মূলত 5টি উন্নয়ন থিম রয়েছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, সুশাসন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা। এই 5টি থিম গুলাতে আপনি কিভাবে ইনক্লুশন এবং ডাইভার্সিটিকে মেইন স্ট্রিম করছেন, এটা আপনার মাধ্যমে আমার দর্শকদের জানা যাচ্ছে। আরিফ ভাই, যদি এই ব্যাপারে কিছু বলেন আপনি। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে এই এসডিজিতে একটা স্লোগান নির্ধারণ করা হয়েছে, লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ কাউকে পিছনে ফেলে রাখা যাবে না। তো আমরা এটাই হচ্ছে আসলে ইনক্লুশন, যে আমরা সমাজের প্রতিটি স্তরের মানুষকে, প্রতিটি মানুষকে যাতে আমাদের উন্নয়ন কর্মসূচির সাথে সম্পৃক্ত করতে পারি। যেমন একটু আগে এই যে কামরুল ইসলাম শিমুল, যার কথা আপনি বললেন যে একজন দর্শক আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, আমরা প্রতিবন্ধী মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় তাদেরকে সম্পৃক্ত করার জন্য 20 বছর আগে থেকে আমাদের আন্দোলন এবং কাজটা আমরা শুরু করেছিলাম। আমরা আদিবাসী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাদেরকে আমরা আমাদের কাজের সাথে আমরা সম্পৃক্ত করেছি। শুধু কাজের সাথে সম্পৃক্ত না, তারা কিন্তু এখন আমাদের একটা কার্যকরী স্টেক হোল্ডার, অর্থাৎ যেটা হচ্ছে যে যারা সামগ্রিক, কেউ যাতে সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের যোগসূত্র থেকে যাতে বাদ পড়ে না যায়, তার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি এবং কাজ করছি। তো এখন প্রতিটি কাজে, প্রতিটি পরিকল্পনায় আমরা তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা সুযোগগুলো করে দিই। পাশাপাশি তাদের জন্য তাদের চাহিদা মতো বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেগুলো করছি। আর আরেকটি যেটা বিষয় আছে, যেমন আপনি একটু আগে আমার একটু মানে বলছিলেন যে ইপসা ওয়েবসাইটের কথা। আপনারা জানেন যে আপনি যদি ইপসা ওয়েবসাইট দেখেন, সেখানে আপনি দেখবেন যে কারা আমাদের পার্টনার, আমাদের কি আমাদের কর্মসূচি, এবং সেই কর্মসূচির জন্য আমরা কত টাকা আমরা বছরে আয় করি, কত টাকা ব্যয় করি, তার সমস্ত তথ্য আমরা কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে। এবং আপনি আমাদের ওয়েবসাইটে সবসময় গত 10 বছরের আর্থিক প্রতিবেদন আপনি পাবেন। আমাদের ওয়েবসাইটটি অ্যাক্সেসেবল, অর্থাৎ এই আমাদের এই কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়া যে কেউ আমাদের এই ওয়েবসাইট পড়তে পারবে। যেমন একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, উনি কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা এমনভাবে তৈরি করা আছে, উনি কিন্তু আপনার ওনার কম্পিউটারের মাধ্যমে, ওনার সফটওয়্যারের মাধ্যমে উনি কিন্তু এটা ইজিলি আমাদের এটা পড়তে পারবেন। অর্থাৎ আমি যেটা বুঝাতে চেয়েছি যে তথ্যে অভিগম্যতাতে যাতে কোনো রকমের বাধা না থাকে, অর্থাৎ ইপসা কি কাজ করে, তার স্বপ্ন কি, তার কাজ কি, সে কোথায় কাজ করে, কত টাকা তার বাজেট, কি তার খরচ, কিভাবে সেটা পরিচালিত হয়, সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে এগুলো দেওয়া আছে, যাতে করে যে কোনো একজন নাগরিক সে যাতে আমাদের ইপসা অফিসে না এসেই আমাদের ইপসার বিষয়গুলো তার যাতে সে জানতে পারে। আবার পাশাপাশি
একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ উনি যাতে আপনার কোন রকমের তার প্রতিবন্ধকতা না থাকে ইপসা সম্পর্কে জানার ক্ষেত্রে। অর্থাৎ আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ক্ষেত্রে একটা অ্যাক্সেসিবিলিটি তৈরি করা। তো এটা কিন্তু সামগ্রিকভাবে ইনক্লুশনকে আপনার একটা বড় ধরনের আপনার সহযোগিতা করে। আর তাদের জন্য কিন্তু আমাদের অনেক ধরনের কর্মসূচি আছে। আমি আজকে হয়তো এই সব কর্মসূচি সম্পর্কে আমার বলা সম্ভব না। আমরা এমন এমন কিছু অভিনব এবং উদ্ভাবনীমূলক কাজ করছি যেটি এখন আমরা কাজটি করছি চট্টগ্রামে, কিন্তু এটি পুরো বাংলাদেশ এবং পুরো আন্তর্জাতিকভাবে এগুলো কিন্তু স্বীকৃতি পাচ্ছে। এগুলো কিন্তু এখন আপনার ব্যবহার হচ্ছে এবং এগুলো রেপ্লিকেশন হচ্ছে, এগুলো স্কেলিং আপ হচ্ছে। তো আমরা যেটা মনে করি যে সামগ্রিকভাবে আমাদের সমস্ত কর্মকাণ্ড ইনক্লুশনকে একটা ইতিবাচক ভাবে, একটা কার্যকরী ভাবে একটা ভূমিকা রাখছে সেখানে। আরিফ ভাই, আরেকটা জিনিস আপনার সাথে আমি জানতে চাইবো, আমরা জানি যে ইপসা প্রতিবন্ধীদের অধিকার এবং তাদের আপনি কি মর্যাদা শুনতে নিয়ে পাচ্ছেন আমাকে? ব্যাপক কাজ করছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনাকে দেখতে পারতেছি আরিফ ভাই। আমরা জানি জি। যে ইপসা প্রতিবন্ধীদের অধিকার এবং তাদের মর্যাদা নিয়ে ব্যাপক আকারে কাজ করছে। তার জন্য ইপসার নিজস্ব একটি সিস্টার কনসার্ন রয়েছে আইআরসিটি। আইআরসিটির মাধ্যমে যে আমরা যত আইআরসিটির যে কাজগুলা কি আসলে তার মাধ্যমে কি কাজ হচ্ছে, এটা যদি আপনি আমাদের দর্শকদের একটু তুলে ধরতেন তাহলে মনে হয় আমাদের জন্য আরেকটু বুঝতে সহজ হতো। আচ্ছা, আমাদের আইসিটি এন্ড রিসোর্স সেন্টার অন ডিসেবিলিটিস এটা একটা ইপসার বিশেষায়িত একটা টিম যারা কাজ করছে। এবং আমাদের এই আমি একটু আগে বলেছি যে প্রতিবন্ধিতা ইস্যুতে আমাদের অনেক ধরনের কাজ, তো তার মধ্যে একটা উদ্ভাবনীমূলক আমাদের একটা সৃজনশীল কাজ হচ্ছে তথ্য প্রযুক্তিতে কিভাবে এই প্রতিবন্ধী মানুষদের অ্যাক্সেস তৈরি করা যায়, কিভাবে তাদেরকে কার্যকরীভাবে তথ্য প্রযুক্তি তারা যাতে ব্যবহার করতে পারে, যাতে করে তার জীবনের যে প্রতিবন্ধকতা সেগুলো যাতে সে নিজে কাটিয়ে উঠতে পারে, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা। এই জন্য আমরা 2005 সনে আমাদের এই সেন্টারটি আমরা প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই প্রতিষ্ঠানের সেই ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেকগুলো কাজ করেছে। আমি দুই একটা কাজের যা শুধু কাল উদাহরণ দিই, সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রাইমারি এবং হাই স্কুল, মানে বিশেষ করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি পর্যায়ে যে টেক্সট বুক গুলো আছে সেই সমস্ত টেক্সট বুক গুলোকে আমরা ডিজিটাল টকিং বুক তৈরি করেছি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে, যাতে করে আপনার একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র সে যাতে কার সহযোগিতা চাই, সে যাতে আপনার এই বইগুলো যাতে সে পড়তে পারে। এবং এগুলো ইতিমধ্যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা স্বীকৃতি পেয়েছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন যে এটুআই প্রোগ্রাম, তার সাথে আমরা এটা নিয়ে আমরা কাজ করেছি এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এবং আমাদের এই কাজগুলো ইতিমধ্যে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং পুরস্কার লাভ করতে পারি। তো তার মধ্যে এটা একটা অন্যতম কাজ। এরকম আরো অনেকগুলো কাজ আছে। আমরা এখন আমরা কাজ করছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতা নিয়ে ইনক্লুসিভ ফাইন্যান্সিং প্রোগ্রাম, অর্থাৎ অর্থায়ন কর্মসূচিতে কিভাবে প্রতিবন্ধী মানুষরা যারা ফর্মাল যে ব্যাংকিং সিস্টেম থেকে তারা যাতে ঋণ না পায়, তারা সহযোগিতা পায় না, তাদেরকে কিভাবে আমরা অর্থায়ন কার্যের সাথে আমরা সম্পৃক্ত করে, এবং আপনি শুনে খুশি হবেন আমরা 5,000 প্রতিবন্ধী মানুষকে আমাদের এই ইনক্লুসিভ ফাইন্যান্সিং কর্মসূচির আওতায় আমরা তাদেরকে আমাদের নিয়ে আসার সুযোগ হয়েছে এবং এই কাজগুলো আমরা করছি এবং এটা ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে। এবং অর্থাৎ আমাদের স্বপ্ন হচ্ছে প্রতিবন্ধী মানুষরা যে ব্যাংকেবল, তারা যে ব্যাংকের ঋণ পেতে পারে, তারা যে একজন উদ্যোক্তা হতে পারে, তারা যে একজন অর্থকরী মানে আর্থিকভাবে তারা যাতে আপনার তার পরিবারের মধ্যে সে যে আপনার অংশগ্রহণ করতে পারে, শুধু অংশগ্রহণ না, সে যাতে সে নিজের কর্মসংস্থান পাশাপাশি অন্যেরও কর্মসংস্থান তৈরি করতে পারে, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এছাড়াও প্রতিবন্ধী হিসেবে আরো অন্যান্য অনেক রকমের কাজ আছে। আমি হয়তো আজকে এখানে সময় সংক্ষিপ্ততা বিশেষ কিছু এগুলো আর বলতে চাই না। এগুলো যাদের আগ্রহ আছে আমাদের ওয়েবসাইট দেখে ওনারা এটা জেনে নিতে পারবেন। আরিফ ভাই, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার স্ক্রিনটা স্ট্যাগ হয়ে আছে মনে হচ্ছে, বাট আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা। আরিফ ভাই, আমরা এখন আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো যে আমরা তাও জানি যে ইপসার আরো কিছু স্পেশাল কিছু কনসার্ন রয়েছে, যেমন কমিউনিটি রেডিও রয়েছে এবং সেন্টার ফর ইউথ ডেভেলপমেন্ট নামে একটি বিশেষ প্রতিষ্ঠান রয়েছে যারা যুবদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি বা লিডারশিপ নিয়ে কাজ করছে, এবং পাশাপাশি আমাদের ডিআরসি রয়েছে। এবং এই যে এতগুলো প্রতিষ্ঠান, এগুলো হতে সমন্বয় করা, বিশেষ করে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, অ্যাক্সেস টু ইনফরমেশন, এই যে কমিউনিটি রেডিও, ইপসার যে কমিউনিটি রেডিও রয়েছে, সেই কমিউনিটি রেডিও কিভাবে সার্ভিস দিচ্ছে বা তার প্রান্তিক পর্যায়ে তার রোলটা কি, এটা যদি আপনি আমাদেরকে একটু খুলে বলতেন আমাদের দর্শকদের আমাদের মাধ্যমে। আমাদের ইপসার যে মানে কাজের অ্যাপ্রোচ, তার মধ্যে একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা বিভিন্ন উদ্ভাবনী
মূলক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কাজগুলো করার চেষ্টা করি। তো আপনারা শুনে খুশি হবেন যে সরকার অনুমোদিত চট্টগ্রামের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন আমরা গত 10 বছর সাফল্যের সাথে আমরা পরিচালনা করছি। এই রেডিও স্টেশনটি চট্টগ্রামের সীতাকুণ্ডে উপস্থিত এবং এটির নাম হচ্ছে রেডিও সাগরগিরি FM 99.2। এই যে এখন যে সাইক্লোন আমফান বা এই যে আমাদের কোভিড মহামারী, আমরা প্রতিনিয়ত রেডিওতে নিজস্ব কন্টেন্ট তৈরি করছি, যে কন্টেন্টগুলো প্রমিত বাংলায় এবং স্থানীয়ভাবে আমাদের যে আঞ্চলিক ভাষা সেই ভাষায়, এবং প্রতিনিয়ত ওই অঞ্চলের মানুষের জন্য প্রতিনিয়ত আপনার এই রেডিও প্রোগ্রামগুলো আপনার ব্রডকাস্ট হচ্ছে। এখন শুধু কেবল রেডিও প্রোগ্রাম শুধু না, এইটা কিন্তু একই সাথে ভিজুয়াল মাধ্যমও আমরা এটা প্রচার করছি। ফলে হচ্ছে কি, ওই সম্প্রচারিত এলাকার সমস্ত মানুষের কাছে আমরা তথ্য কোনো বাধা ছাড়া আমরা কিন্তু পৌঁছাতে পারছি, এবং এই রেডিও প্রোগ্রামগুলো খুব ইন্টারেক্টিভ। এখানে স্থানীয় মানুষ, স্থানীয় জনগোষ্ঠী তারা অংশগ্রহণ করছে। তো এরকম এই কমিউনিটি রেডিও বাংলাদেশে আরো অন্যান্য অঞ্চলে গড়ে উঠেছে, এবং আমাদের নিজেদের মধ্যে আমরা কন্টেন্ট শেয়ারিং করছি, আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করছি। তো এছাড়াও আমাদের আরো অন্যান্য অনেকগুলো অভিনব কাজ আছে। তো আমরা যেটা চেষ্টা করেছি যে আমরা যদি একটা স্থানীয় প্রতিষ্ঠান, আমরা তো পুরো দেশের জন্য আমরা কাজ করতে পারবো না, আমরা ছোট ছোট কিছু কাজ করব, যে কাজগুলোতে আমাদের দক্ষতা, মেধা এবং সৃজনশীলতা আমরা ব্যবহার করব, আমাদের উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করব, এবং পরবর্তীতে আমাদের এই ভালো কাজগুলোকে একটা মডেল হিসাবে সরকার এটাকে স্কেলিং আপ করবে, সরকার এটাকে পুরো দেশে ছড়িয়ে দিবে। এবং তাই কিন্তু এখন হচ্ছে। আমি একটু আগে যে ডিজিটাল টকিং বুকের কথা বললাম, আজকে যে আমরা কমিউনিটি রেডিওর কথা বললাম, আজকে যে আমরা আরো এরকম যে আরো অন্যান্য যে অনেকগুলো কাজ, সেই কাজগুলো কিন্তু এখন বাংলাদেশের অন্যান্য জায়গায় আমাদের সমমনা সংগঠনগুলো বা সরকার এগুলোকে কিন্তু রেপ্লিকেট করে এবং স্কেলিং আপ করার জন্য কিন্তু কাজ করছে। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ, যে আমরা তো পুরো বাংলাদেশে কাজ করব না, আমরা এমন কিছু কাজ করে দেখাবো যে এই কাজটা আসলে, যেমন এই যে আমি একটু আগে ইনক্লুসিভ ফাইন্যান্সিং এর যে কথাটা বলেছি, আমরা প্রমাণ করতে চাই যে এই কাজটি আসলে সম্ভব। তাহলে কি হবে, এই 5,000 প্রতিবন্ধী মানুষ যারা সফল উদ্যোক্তা হবে, তারা একদিন ফর্মাল ব্যাংকের তারা ক্লায়েন্ট হবে, এবং আমাদের দেখা দেখি এরকম 5 লক্ষ, পরবর্তীতে 10 লক্ষ প্রতিবন্ধী মানুষকে আরো অন্যান্য যে অপর যে সংগঠনগুলো আছে, যে ব্যাংকিং প্রতিষ্ঠান আছে, তারা তাদেরকে লোন দিবে, তাদেরকে তারা সহায়তা করবে। তার মানে হচ্ছে কি, আমি কিন্তু পুরো বাংলাদেশে কাজ করার দরকার নাই, কিন্তু আমি কাজটা কিভাবে করতে হবে এবং কাজটা যে কার্যকরী এবং এটা যে ফলদায়ক এবং এটা যে স্থায়িত্বশীল, এটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু অপর সংগঠন তথা বাংলাদেশ সরকার এটাকে তখন কিন্তু আপনার স্কেলিং আপ করবে এবং এটাকে পুরো দেশে। ধন্যবাদ আরিফ ভাই। আমার মনে হয় খুবই একটি ভালো উদ্যোগ, এবং আমার মনে হয় এটি একটি মডেল হিসেবে কাজ করবে। এখন আপনার কাছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আরিফ ভাই? জি জি, আমি শুনতে পাচ্ছি। এখন ভিউয়ার্স, আপনারা দেখছেন ইপসার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ লাইভ প্রোগ্রাম। আমাদের সাথে সংযুক্ত আছেন ইপসার প্রধান নির্বাহী জনাব আরিফুর রহমান। শ্রোতারা, আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের ফেসবুক পেজে এসে মতামত দিতে পারেন, আপনাদের ভালো লাগে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। অলরেডি আপনারা অনেকে আপনাদের অভিজ্ঞতাগুলো, আপনাদের উইশ আমাদেরকে করছেন, আমরা সত্যি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমরা আবার চলে যাব আমাদের অতিথি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আমরা জানি যে বর্তমান মহামারী করোনা ভাইরাস, এবং যেটা স্থবির করে দিয়েছে পুরো পৃথিবী, অচল করে দিচ্ছে পুরো পৃথিবীর অর্থনীতি। আমরা সবাই একটা বিশেষ আতঙ্কের মধ্যে আছি। এই আতঙ্ক কাটিয়ে উঠতে এবং বাংলাদেশের অর্থনীতির, বিশেষ করে গ্রাম্য অর্থনীতির চাকাকে সচল রাখতে ইপসা এবং আপনি কি কৌশল নির্ধারণ করছেন, এবং কিভাবে আপনারা গ্রামীণ অর্থনীতির চাকাকে সচল রাখা, পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সুরক্ষা দেওয়া, এই কাজগুলো ইপসা কিভাবে করছে, এই জিনিসগুলো আমি এখন আপনার মাধ্যমে আমার দর্শককে জানাতে চাচ্ছি। আরিফ ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে কোভিড-19 যখনই এটা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য, যখনই আমরা সংবাদগুলো আমরা পাচ্ছিলাম, বিশেষ করে স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এবং আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের কাছ থেকে, তখন থেকে আমরা কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছি। কারণ আমরা বুঝতে পেরেছি যে এটি অচিরেই আমাদের দেশে আঘাত হানবে, পাশাপাশি বিশেষ করে দরিদ্র প্রান্তিক অবস্থার মানুষের জীবনে একটা ভয়াবহ দুর্যোগ হিসেবে আসবে। তো আমরা প্রথমে যেটা করেছি যে আমাদের নিজেদেরকে এই বিষয় সম্পর্কে জানা, দক্ষতা তৈরি করা। এই জন্য আমরা সরকারের যে স্বাস্থ্য বিভাগ থেকে যে নির্দেশনাগুলো দিচ্ছে, এগুলো খুব ক্লোজলি আমরা এগুলোকে ফলো করলাম।
তারপরে স্বাস্থ্য সংস্থা থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব গাইডলাইন্স অথবা নির্দেশনাগুলো দেওয়া ছিল সেগুলো ফলো করছিলাম। এগুলোর ভিত্তিতে আমরা আমাদের কর্মীদের, আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য আমরা সিরিজ অফ ট্রেনিং এর আয়োজন করেছি। তারপর আমরা যেটা, কেন আগে আমাকে নিজেকে নিরাপদ থাকতে হবে। আমি যদি মানুষকে সেবা দিতে যাই তাহলে আগে আমাকে নিজেকে নিরাপদ থাকতে হবে। তো সেজন্য আমাদের এটা করেছি, এবং আমাদের ইফসার প্রতিটি কার্যালয়ে আমরা কতগুলো যে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মাস্ক পরা, তারপর হচ্ছে যে মানুষকে সচেতন করা, এইগুলোর জন্য আমরা প্রাথমিকভাবে আমরা প্রস্তুতিগুলো নিয়েছি। পাশাপাশি আমরা যেহেতু তৃণমূল পর্যায়ে মানুষের সাথে আমরা কাজ করি, তো আমরা চেষ্টা করেছি এই বিভিন্ন রকমের উপকরণ তৈরি করা, যে উপকরণগুলোর মাধ্যমে আমরা যাতে মানুষকে খুব সহজ সরল ভাবে আমরা এই সরকারের স্বাস্থ্যবিধি, বিশ্ব স্বাস্থ্যবিধি যাতে আমরা জানতে পারি। শুধুমাত্র আমরা লিফলেট তৈরি করি নাই, আমরা শুধুমাত্র পোস্টার তৈরি করি নাই, আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট বিলবোর্ড তৈরি করে কমিউনিটিতে লাগানো, এবং এগুলো ছিল পিক্টোরিয়াল, যাতে ছবির মাধ্যমে মানুষ যাতে খুব সহজে এটা বুঝতে পারে। আমরা রেডিওতে প্রোগ্রাম তৈরি করেছি, আমরা ভিজুয়াল কন্টেন্ট তৈরি করেছি, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেছি। প্রাথমিকভাবে আমাদের এই কাজগুলো আমরা করতে থাকি আমাদের কর্ম এলাকায়, এবং এগুলো একদম তৃণমূল পর্যায়ের মানুষের কাছে, আমাদের যে বস্তিবাসী, আমাদের যে গ্রামীণ পর্যায়ে যে মানুষরা আছে, সকলের কাছে আমরা পৌঁছানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এটি গেল একটি কাজ। দ্বিতীয় কাজটি যেটি হচ্ছে যে আমরা যখন দেখলাম যে সরকার যখন লকডাউন দিল, তো এই লকডাউনটা তো একটা অত্যাবশ্যকীয় বিষয়। কারণ হচ্ছে যে আমার সোশ্যাল ডিস্টেন্সিং, আপনারা জানেন যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যে বিষয়টি, সেটিকে মাথায় রেখে, এবং মানুষ যাতে, সাধারণ মানুষ যাতে কোভিডে আক্রান্ত না হয় তার জন্য কিন্তু লকডাউন দেওয়া হলো। কিন্তু লকডাউনের ফলে যারা দিন মজুর, দিনে আনে দিন খায়, অথবা স্বল্প আয়ের মানুষ, এই তাদের জীবনটা কিন্তু অত্যন্ত দুরূহ হয়ে গেল, কারণ তাদের সমস্ত ইনকাম বন্ধ হয়ে গেল। তো তারা বিশেষ করে খাদ্য সংকটে পড়লো, তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে গেল। তখন আমরা আমাদের কর্ম এলাকায়, আমরা আমাদের উদ্যোগে, আমাদের দাতা সংস্থার সহযোগিতায়, আমরা স্থানীয় সরকারের সহযোগিতায় আমরা কিন্তু বিভিন্ন পকেট এরিয়াতে, বিভিন্ন এলাকাতে আমরা কিন্তু এই তাদের কাছে খাদ্য সহযোগিতা পৌঁছানোর জন্য সরাসরি আমরা কাজ শুরু করলাম। পাশাপাশি আমাদের যারা সহযোগী সংস্থা, বন্ধু সংগঠন, তাদেরকেও আমরা সহযোগিতা দেওয়া শুরু করলাম, যাতে করে প্রত্যেকটি মানুষ যারা সমস্যায় আছে তাদের কাছে যাতে সহযোগিতাগুলো পৌঁছায়। এই ক্ষেত্রে আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই, এবং সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই কাজটি আসলে দূর ছিল। তো আমরা তাদের সহযোগিতা পেয়েছি, এবং আপনি শুনে খুশি হবেন এই কাজটি এখনো চলমান আছে, এবং এটি আগামীতে আরো বড় আকারে আমরা করার জন্য আমরা পরিকল্পনা আছে। আমরা আশা করছি, এখন তো আমাদের ঈদ আসন্ন, আমরা ঈদের বন্ধের পরে আমাদের আরো আমাদের কর্ম এলাকার বেশ কয়েকটি অঞ্চলে আমরা এই যারা কোভিডে আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের কাছে আমরা খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা এগুলো পৌঁছানোর জন্য আরো ব্যাপকভাবে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে সরকারের অনুমোদন পেয়েছি, আমাদের দাতা সংস্থার সহযোগিতাগুলো পেয়েছি, আমরা ইফসার নিজস্ব আমাদের তহবিল আমরা তৈরি করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল, সেখানে আমরা আমাদের কর্মীদের একদিনের বেতন আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেসেফ এর মাধ্যমে আমরা দিয়েছি। আমরা বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে আমরা যৌথভাবে কাজ করছি। অর্থাৎ আমরা আরেকটি হচ্ছে যে আমরা আমাদের যে ইফসার যে স্বাস্থ্য সেবাগুলো আছে, সেই স্বাস্থ্য সেবাগুলো কিন্তু ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্নভাবে আমরা কিন্তু এই মানুষকে আপনার কোভিড সম্পর্কে সচেতন করা, তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ইতিমধ্যে আমাদের ইফসার প্রায় 10 জন আপনার কর্মী ইতিমধ্যে তারা কোভিডে আক্রান্ত হয়েছে। মানুষকে সেবা দিতে গিয়ে যদিও তাদের সমস্ত পিপি প্রোটেকশন ছিল, যদিও তাদের সমস্ত সচেতনতা ছিল, বাট তারা যে কোনো ভাবে হোক তারা এই কোভিডে আক্রান্ত হয়েছে, তারা চিকিৎসাধীন আছে, তারা হসপিটালাইজ আছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের অসংখ্য শত শত কর্মী কিন্তু আপনার মাঠ পর্যায়ে মানুষকে সেবা দেওয়ার জন্য তারা কাজ করছে। তো আমরা চেষ্টা করছি নিজেকে নিরাপদ রেখে যতটুকু সম্ভব মানুষকে আমরা যাতে সেবার কাজটা আমরা যাতে কন্টিনিউ করতে পারি। তো আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই আমাদের কর্মীদের জন্য, আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য দোয়া করবেন, যাতে করে সকলে আমরা যাতে নিরাপদ থাকি, এবং নিরাপদ থেকে মানুষের জন্য এই বিপদের দিনে মানুষের সাথে থেকে মানুষের জন্য যাতে আমরা কাজ করতে পারি, সেই সক্ষমতা এবং সহায়তাটা যাতে আমরা সকলের কাছ থেকে যাতে পাই, এবং মহান সৃষ্টিকর্তার কাছ থেকে যাতে আমরা পাই। ধন্যবাদ আরিফ। অবশ্যই আমরা সবাই আগে নিজে নিরাপদ থাকবো, তারপরে আমরা সমাজ উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি, এবং আমরা জানি যে আমরা সবাই যার যার পিপি, আমরা স্বাস্থ্যবিধি ফলো করে আমরা আমাদের উন্নয়ন কাজকর্ম মাঠ পর্যায়ে পরিচালিত অবশ্যই হচ্ছে। আরিফ, এই ক্ষেত্রে আমরা যেটা জানতে চাইবো, আমরা জানি যে ইফসা এই যে আপনার মায়ানমার থেকে যেসব বলপূর্বক স্থানচ্যুত যেসব রোহিঙ্গা নাগরিক বা মায়ানমার নাগরিক আছেন, এবং সেসব রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানে ইফসা স্থানীয় সংগঠন হিসাবে
সরকার, দাতা গোষ্ঠী এবং স্টেক হোল্ডার বা কমিউনিটিতে সম্পৃক্ত করে ব্যাপক কর্মযজ্ঞ চালাচ্ছে। তো এই যে করোনাকালীন সময়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা প্রদানে আপনি কোনো চ্যালেঞ্জ বা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা, এই ব্যাপারে আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শককে জানাতে চাই। আরিফ ভাই। ধন্যবাদ। আসলে ইপসা এই রোহিঙ্গা জনগোষ্ঠী 2017 সনের আগস্ট মাস থেকে যখনই তারা বলপূর্বক স্থানচ্যুত হয়ে আমাদের দেশে যারা আসে তখন থেকে ইপসা একটা স্থানীয় সংগঠন হিসেবে, যেহেতু আগে থেকে আমরা ওই অঞ্চলে আমরা কাজ করি, তো আমরা ঝাঁপিয়ে পড়ি এবং সরকারের সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের জরুরি ত্রাণ সরবরাহ এবং সহযোগিতার কাজগুলো তখন থেকে আমরা শুরু করি। আমরা ধন্যবাদ জানাতে চাই সরকারকে, আমরা ধন্যবাদ জানাতে চাই রোহিঙ্গা বিষয়ক কমিশন যে অফিস আছে RRC অফিসকে, আমরা ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে এবং সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে জাতিসংঘের অন্তর্ভুক্ত সংগঠনগুলোকে। তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। ইপসা একটি স্থানীয় সংগঠন হিসাবে অনেক ধরনের সেবামূলক কর্মসূচি আপনার ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে এবং আবার ওই এলাকার হোস্ট কমিউনিটির সাথে আমরা করছি, এবং আমরা সরকারের যে নির্দেশনা, যে বিধিবিধানগুলো আছে রোহিঙ্গা বিষয়ে কাজ করার, সবগুলো আমরা 100% আমরা মেনটেন করে 100% আমরা মেনে সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করছি এবং অত্যন্ত সাফল্যের সাথে আমাদের কাজগুলো চলমান আছে। এবং আমরা আশা করছি আমরা সরকার আমাদেরকে যতদিন আমাদেরকে এই কাজ করার জন্য আমাদেরকে বলবে, আমাদেরকে সহায়তা করবে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো করবে, আমাদের কাজগুলো আমরা সেখানে চলমান রাখবো। তো এখন একটা হচ্ছে যে কোভিড সিচুয়েশনে আসলে ক্যাম্পে কাজ করা এবং হোস্ট কমিউনিটিতে কাজ করা অবশ্যই সেখানে একটা চ্যালেঞ্জ আছে, দুরূহ আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা স্থানীয় সরকারের আমরা সকল সহযোগিতা পেয়েছি। আমাদের খাদ্য সরবরাহ যেহেতু এখানে একটা আমাদের বড় কাজ, আমরা বিশ্ব খাদ্য সংস্থা এবং আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনের সহযোগিতা নিয়ে আমরা সেখানে অনেক বড় ধরনের একটা খাদ্য সরবরাহ কর্মসূচি আমরা সেখানে বাস্তবায়ন করি। আমাদের কর্মীরা অত্যন্ত এই যে দুরূহ এবং ব্যাপক একটা কর্মসূচি সেটি বাস্তবায়ন করছে। একদিনের জন্য খাদ্য সরবরাহের কোনো কার্যক্রম কিন্তু ব্যাঘাত ঘটেনি এই কোভিড সিচুয়েশনে। কারণ হয়েছে আমাদের কর্মীদের দক্ষতা এবং তাদের একাগ্রতা এবং তাদের একনিষ্ঠ কাজ, পাশাপাশি সেখানকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান, RRC অফিস, জেলা প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আমাদের এই যে খাদ্য সরবরাহের জন্য যে গাড়ি আসা যাওয়ার জন্য আমাদেরকে পারমিশন দিয়েছে, আমাদেরকে কর্মীদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়েছে, PPE এবং বিভিন্ন সুরক্ষা সামগ্রীগুলো দিয়েছে, সেগুলোকে আমরা ব্যবহার করে আমরা সুন্দরভাবে আমাদের কাজগুলোকে আমরা কন্টিনিউ করছি। এবং সেখানে বিশেষ করে আমরা রোহিঙ্গাদের মধ্যে বিশেষ কিছু জনগোষ্ঠী, যেমন প্রবীণ রোহিঙ্গা, তাদের জন্য আমাদের কিন্তু স্বাস্থ্যসেবা আছে। সেই প্রবীণ রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবার কার্যক্রমগুলো আমরা সেখানে চলমান রেখেছি। তো আমরা এক কথা আমি যেটা বলবো যে সকলের সহযোগিতা নিয়ে আমাদের কাজগুলোকে আমরা চলমান রেখেছি, কিন্তু অনেক সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে, আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের অনেক সহকর্মী তারা রাত দিন এই কাজগুলো করতে গিয়ে তাদের অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছে, যারা এখন চিকিৎসাধীন আছে, আল্লাহর রহমতে অনেকে ভালো হয়েছেন, বাকিরাও ভালো হওয়ার পথে। এবং আরেকটা হচ্ছে যে আমাদের মনের উপর একটা প্রচন্ড রকমের একটা কিন্তু চাপ পড়ছে, কারণ এই সমস্যাটি এত ব্যাপক এবং এটা অনেকের মনোদৈহিক সমস্যা তৈরি হয়েছে। তো আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা এগুলোকে কাটিয়ে উঠতে পারবো। কারণ হচ্ছে যে বিপদাপন্ন মানুষের পাশে আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে সহায়তা দিতে হবে। তো এবং এই রোহিঙ্গা বিষয়ক যে কার্যক্রম আমি বলেছি, তারপর আবার একটা বলছি যে সরকারের যে নীতিমালা, সরকারের যে গাইডলাইন, সেটাকে ফলো করে এই সমন্বয় করে আমরা একটা স্থানীয় সংগঠন হিসেবে আমাদের কাজগুলো করছি এবং এগুলোকে ইনশাল্লাহ আমরা চলমান রাখবো। খুবই চমৎকার আরিফ ভাই। আরেকটা বিষয়, আমরা যতটুকু জানি যে কোভিড সিচুয়েশন অনেক আগ থেকে যে জিনিসটা খুবই আসছিল, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আপনি জানেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আসার পরে অনেকে আশঙ্কা করছে অনেক মানুষ চাকরি হারাবে, অনেক জিনিস, অনেক পরিবর্তন আসবে, মানে একটা পেপারলেস অফিস হবে, ডিজিটালাইজেশন বাংলাদেশ সরকারের একটি বিশেষ লক্ষ্য রয়েছে। এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এটাকে আপনি ইপসা বা আপনি তার সাথে কিভাবে অ্যাডজাস্ট করতেছেন বা তার জন্য আপনার প্রস্তুতি কি নিচ্ছেন, এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে অবহিত করেন। হ্যাঁ, ধন্যবাদ। অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আপনি এখানে উত্থাপন করেছেন, যে চতুর্থ শিল্প বিপ্লব। আসলে চতুর্থ শিল্প বিপ্লব অলরেডি শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী। তথ্য প্রযুক্তির যত উন্নতি হবে, যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার যত বেশি কার্যকরীভাবে ব্যবহার হবে,
এবং মানুষের মধ্যে দক্ষতা এবং জ্ঞানের পরিধি যত বাড়তে থাকবে, এই চতুর্থ শিল্প বিপ্লবের সুফলগুলো আমরা পেতে থাকবো। কিন্তু একই সাথে এটা অনেক চ্যালেঞ্জও তৈরি করছে। আপনি যেটা বলেছেন যে অনেকের মধ্যে কর্মহীনতা অথবা জব হারানোর একটা আপনার ভীতি তৈরি হয়েছে। আমরা যেটা বলবো যে আমরা আমাদের যে কোনো পরিবর্তনকে ইতিবাচকভাবে নেওয়া উচিত এবং পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিজেকে নিরন্তর একটা প্রসেসের মাধ্যমে নিজেকে পরিবর্তনের মাধ্যমে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। তো সেজন্য ইপসা ইতিমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবকে কিভাবে মোকাবেলা করবে তার জন্য আমাদের নিজস্ব কর্মকৌশল তৈরি হয়েছে। আমরা বৈশ্বিক যেসব কর্মপরিকল্পনা, জাতিভিত্তিক যে সরকারের পরিকল্পনা, সেগুলোকে সমন্বয় করে, তো এই জন্য আমরা বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা, বিশেষ করে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা যে ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে সেগুলোতে আমরা আরো বেশি কাজ করব আগামীতে। এবং আমরা আপনার একটা কার্যকরী সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি বিজনেস সেক্টরের সাথে, যাতে করে আমরা আরো নতুন করে কর্মসংস্থান তৈরি করতে পারি। এই জন্য আমরা এখন কর্পোরেট প্রতিষ্ঠান, বিশেষ করে বিভিন্ন অ্যাপেক্স অর্গানাইজেশন, ব্যবসায়ীদের, তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করছি। আমরা বিভিন্ন কর্পোরেটের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ করছি। তারপর আরেকটা যেটা হচ্ছে যে আমরা বিশেষ করে যারা প্রান্তিক অবস্থায় আছে সেই মানুষগুলো যাতে কর্মসংস্থান যাতে তারা না হারায়, তাদের জন্য যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা, সেজন্য আমরা বিভিন্ন এমপ্লয়ার প্রতিষ্ঠানের সাথে আমরা এখন কাজ শুরু করেছি। এই গত 1-2 বছর ধরে আমাদের এই কাজটির মাত্রা আরো শুরু হয়েছে এবং আগামীতে আমরা এই কাজগুলো আরো বেশি করে আমরা করব, যাতে করে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমাদের প্রান্তিক অবস্থার মানুষগুলো, বিশেষ করে আমাদের যে যুব সম্প্রদায়, তরুণ যে যুব সম্প্রদায়, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কাজ করা। তো একটি স্থানীয় সংগঠন হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তারপর আমরা চেষ্টা করছি এই সীমাবদ্ধতাগুলোকে মাথায় রেখে আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা আমাদের যে কর্ম এলাকা, আমাদের যে জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করি, সেখানে আমরা আমাদের কাজগুলো ব্যাপৃত করার জন্য। এবং একটা কথা এখানে বলে রাখি, আগামী 1 দশক আমাদের কাজের একটা বড় ক্ষেত্রই হবে কিন্তু এই চতুর্থ শিল্প বিপ্লবের যে নেতিবাচক প্রভাব হবে সেই প্রভাবকে কাটিয়ে ওঠার জন্য কাজ করা। সেটা আমরা তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছি এবং এটা চলমান থাকবে এবং আস্তে এটা ধীরে ধীরে এটা আরো বড় হবে এই কাজগুলো। খুবই চমৎকার আরিফ ভাই। আসলে আমাদের দরকার এই মুহূর্ত থেকে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লব, তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া এবং সেক্ষেত্রে অ্যাডাপ্ট করে নেওয়া। আরিফ ভাই, আমরা আমাদের আবার দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাই। ওনারা যাদের অবস্থান থেকে আমাদেরকে কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন এবং আমাদেরকে উইশ করছেন। দর্শক, আপনারা আপনাদের মতামত, আপনাদের অভিব্যক্তি জানাতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে এসে কমেন্ট করেন, আপনার অভিব্যক্তি শেয়ার করেন। আরিফ ভাই, যে জিনিসটা আমরা আবার আপনার কাছে আসবো, আপনার অনেক আলোচনা হলো, এখন আমার কাছে যেটা জানতে চাইবো, আগামী দিনের রিক্সা যেন এখন আমরা তো 35 বছর আমরা পার করে ফেলেছি, আগামী 35 বছর বা আগামী 50 বছর আপনি রিক্সাকে কোন অবস্থায়, কি অবস্থায় দেখতে চান, যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করেন আমাদের দর্শকদের আমাদেরকে। ধন্যবাদ। আসলে আমাদের তো সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, কাজ করতে হবে, আশাবাদী হতে হবে। হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে একজন আশাবাদী মানুষ এবং ইপসা একটি সংগঠন হিসেবে কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবসময় ভবিষ্যৎকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে। আমি সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করব। একটা জিনিস হচ্ছে যে আমাদের খুবই প্রাগমেটিক, মানে অর্থাৎ আমাদের আমরা স্বপ্ন দেখব, কিন্তু সেই স্বপ্নটা যদি বাস্তবতার সাথে আমাদের কিছুটা মিল থাকতে হবে। কারণ আমি এমন স্বপ্ন দেখলাম যেটি বাস্তবতা থেকে অনেক দূরে, তাহলে তো সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো না। তো সেজন্য আমাদেরকে কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখতে হয় যে অপর সংগঠনগুলো, সরকারগুলো, আমাদের জাতিসংঘ অথবা অন্যান্য যে বৈশ্বিক সংগঠন, তারা কিভাবে ভবিষ্যৎকে দেখছে। তো এই জন্য আমাদের সামনে কতগুলো গাইডলাইন আছে। একটা হচ্ছে যে আমাদের স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্য 2030-এর আমাদের যে পরিকল্পনা, আমাদের বাংলাদেশ সরকারের কতগুলো স্পেসিফিক পরিকল্পনা তৈরি আছে। আমি দুই একটা জাস্ট একটা বলছি। একটা হচ্ছে যে 2041-এ বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে, একটা রূপকল্প সেট করা হয়েছে। অর্থাৎ 2041-এ বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। আমরা জানি সম্প্রতি আগামী 100 বছরের আপনার আমাদের ডেল্টা প্ল্যান তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের পুরো যে বিশাল যে উপকূলীয় এলাকা, সেই উপকূলীয় এলাকাকে আমরা কিভাবে আপনার সম্পদ রূপান্তর করব এবং সেটা কিভাবে পুরো জাতি উন্নয়নে ভূমিকা রাখতে পারে, এই জন্য আমাদের ডেল্টা প্ল্যান। আপনারা জানেন যে ব্লু ইকোনমি, হ্যাঁ, পুরো আমাদের যে বিশাল সমুদ্র সীমা জয়লাভ করার পরে এই সমুদ্র কিভাবে আমাদের সম্পদে আমাদেরকে রূপান্তরিত হবে এবং সেটা কিভাবে জাতি উন্নয়নে একটা ভূমিকা রাখবে, এই জন্য কিন্তু ব্লু ইকোনমি কৌশলপত্র তৈরি হয়েছে। এরকম অনেকগুলো কৌশলপত্র অথবা রূপকল্প তৈরি হয়েছে সরকারের পক্ষ থেকে।
তো আমাদের এগুলোই তো আমাদের গাইডলাইন। এগুলোকে আমরা যদি একটু ভালো করে দেখি এবং বুঝার চেষ্টা করি এবং সেগুলো কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় সেগুলো যদি আমরা একটু দেখি, তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা বা রূপকল্প সেটা কিন্তু আমাদের স্পষ্ট হয়ে যায়। সেজন্য আমরা সবসময় সরকারের উন্নয়ন কর্মসূচি, উন্নয়ন যে পরিকল্পনা, রূপকল্প, সেগুলোকে আমরা খুব ভালোভাবে আমরা দেখি, বিশ্লেষণ করি এবং সেখান থেকে আমরা চেষ্টা করি আমাদের যে কর্ম এলাকা, আমাদের যে মানুষগুলো, আমরা যাদের সাথে কাজ করি, যাদের জন্য কাজ করি, তাদের সাথে তাদের জন্য প্রযোজ্য বিষয়গুলো কি সেগুলোকে নিয়ে আমরা আমাদের স্বপ্ন তৈরি করি। কেন এর বাইরে স্বপ্ন দেখলে তো আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব না। পাশাপাশি আমাদের যে বৈশ্বিক যে চিন্তা ভাবনা সেগুলোকে আমরা সমন্বয় করতে একটা জিনিস একটু বলে রাখি, সেটি হচ্ছে আপাতত 2030 পর্যন্ত আমরা কি কাজ করব, আমাদের কিন্তু গোল এবং কাজের প্ল্যান এগুলো কিন্তু সব সেট করা। এবং এখানে হয়তো কোভিড একটা আমাদেরকে বড় চ্যালেঞ্জ দিয়েছে, আবার এই চ্যালেঞ্জটারও কিন্তু দরকার ছিল। কেন অনেক সময় আমরা মনে করি যে উন্নয়ন মানে শুধু কেবল অবকাঠামো, উন্নয়ন মানে হলো শুধু কেবল আর্থিক সূচকের উন্নয়ন। আসলে বিষয়টা যে তা না, আমাদের কোভিড কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে আমাদেরকে মানুষকে, মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে, একজন মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এবং মানুষকে কেন্দ্র করে আমার সকল উন্নয়ন কর্মকাণ্ড করতে হবে। এটি কিন্তু এই কোভিডের মূল কিন্তু বার্তা আমাদের কাছে। শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন, আর্থিক সূচির উন্নয়ন সেগুলো তো থাকবেই, এগুলো অত্যন্ত প্রয়োজন। তার পাশাপাশি যে স্বাস্থ্য, মানুষের শিক্ষা, মানুষ মানব মর্যাদা প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সে যাতে মনোদৈহিকভাবে সে যাতে সুস্থ থাকতে পারে তার জন্য কাজ, এই কাজগুলোর জন্য কিন্তু আমার মনে হয় যে আগামীতে আরো বেশি সরকারও এগিয়ে আসবে এবং আমাদের মতো সংস্থাগুলো, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তারাও এগিয়ে আসবে আগামীতে কাজগুলো করার জন্য। তো সুতরাং আগামী নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী এবং বাংলাদেশ যেভাবে দ্রুত এগিয়েছে আমরা আশা করছি সকল বাধা বিপত্তিকে আমরা চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা আসলে সত্যিকারের একটা উন্নত একটা মানবিক দেশ হিসাবে আমরা কিন্তু বিশ্বে আমরা প্রতিষ্ঠা পাবো এবং সেই প্রতিষ্ঠার পিছনে ইপসা একটা ছোট স্থানীয় সংস্থা হিসাবে আমরাও চেষ্টা করব কার্যকরীভাবে আমাদের ভূমিকা রাখার জন্য, অংশগ্রহণ করার জন্য। আরিফ ভাই ধন্যবাদ। আরিফ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরিফ ভাই? জি, শুনতে পাচ্ছি। জি। জি, শুনতে আমরা পাচ্ছি। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ ধরে আমরা ইপসার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইপসার প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আরিফুর রহমানের কাছ থেকে ওনার অভিজ্ঞতা, ওনার পরামর্শ এবং ওনার সুকৌশল পরিকল্পনা শুনলাম। আমাদের বিশ্বাস আরিফ ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে ওনার সুকৌশল পরিকল্পনা মেধায় ইপসা তার আরো অধিক মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে এবং ইপসার কর্মযজ্ঞ ছড়িয়ে পড়বে বাংলাদেশের প্রতিটি গ্রামে এবং ইপসার যে মডেল এটি বিশ্বের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মডেল হিসেবে রূপান্তর নেবে। আরিফ ভাই, আমরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাবো। এখন লাস্ট পর্যায়ে আপনি আমাদের উদ্দেশ্যে বা আমার দর্শকদেরকে কিছু বলতে চান কিনা সেটা যদি আপনি আমাদেরকে বলেন। না, প্রথমত হচ্ছে আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমি ধন্যবাদ দিতে চাই যে মানুষদের জন্য বা সাথে আমরা কাজ করি, যে বিশাল জনগোষ্ঠী আমাদের এই কর্ম এলাকার, আমরা তাদের সবসময় সমর্থন সহযোগিতা পাই। আসলে জনগোষ্ঠীর সহযোগিতা না পেলে, তাদের সমর্থন না পেলে একটি সংগঠনের কিন্তু সার্থকতা বা কাজের ফল কিন্তু আসলে আপনার প্রতিষ্ঠিত হয় না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রতিষ্ঠানের গভর্নেন্স টিম, বিশেষ করে আমাদের সাধারণ পরিষদের সদস্য যারা প্রতিষ্ঠানের শুরু থেকে সর্বাত্মকভাবে আমাদের সাধারণ সদস্যরা তারা তাদের সময় দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের অর্থ দিয়ে তারা সংস্থাকে সহযোগিতা করেছে এবং এগিয়ে নিচ্ছে এবং প্রতিনিয়ত সংস্থার উন্নয়ন কর্মসূচি, সংস্থার পরিকল্পনাগুলোকে তারা সবসময় সমর্থন দিচ্ছে এবং তাদের মতামত পরামর্শ দিচ্ছে এবং তাদের ভালোবাসা দিচ্ছে এবং এই তাদের ভালোবাসা এবং সমর্থন নিয়েই আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কার্যকরী পরিষদ সদস্য যারা তাদের মেধা এবং দক্ষতা দিয়ে সংগঠন পরিচালনায় তারা একটা ব্যাপক ভূমিকা রাখছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ইপসার যে বিশাল প্রায় 3000-এর মতো আমাদের সার্বক্ষণিক কর্মী যারা পথে প্রান্তরে তাদের নিরলসভাবে তারা কাজ করছে, তাদের মেধা, তাদের মনন, তাদের দক্ষতাকে দিয়ে তারা এই আমাদের কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করছে। তাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকার এবং আমাদের সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমি হয়তো সকল প্রতিষ্ঠানের নাম এখানে বলা সম্ভব নয়, হয়তো প্রাসঙ্গিকভাবে 2টি প্রতিষ্ঠানের নাম এসছে, কিন্তু আমাদের সকল সহযোগী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে এবং বছরের পর বছর, দশকের পর দশক তারা আমাদেরকে আর্থিক সহায়তা, তারা আমাদের
কারিগরি সহায়তাগুলো অব্যাহত রেখেছে। আশা করছি ভবিষ্যতে তারা রাখবে। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতা ছাড়া কখনোই কোনোভাবে আমাদের এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আমাদের অসংখ্য বন্ধু, যারা আমাদের এই চলার পথে, গত 35 বছরের চলার পথে তারা আমাদের সহযোগিতা করেছে, আমাদেরকে সমর্থন দিয়েছে। তাদের ভালোবাসা ছাড়া, সহযোগিতা ছাড়া আমরা আসলে কোনোভাবেই আমরা আমাদের কাজকে এগোতে পারতাম না। আমি ধন্যবাদ জানাতে চাই আমার নিবন্ধীকরণ যে প্রতিষ্ঠান, আমাদের যে রেজিস্ট্রেশন অথরিটি, তাদেরকে আমরা তাদের সহযোগিতা পেয়েছি, তাদের গাইডেন্স পেয়েছি। তারা আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিয়েছে এবং আমরাও আমাদের যে নিবন্ধীকরণ কর্তৃপক্ষ, তাদের আমাদের যে রেগুলেটরি কর্তৃপক্ষ আছে, আমরা তাদের সমস্ত নিয়ম কানুনগুলো আমরা চেষ্টা করি সবসময় মেনে চলতে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের পরিচালনায় স্বচ্ছতা যদি না থাকে তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু কোনোদিন স্থায়িত্বশীল লাভ করবে না। এই জন্য আমরা প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছতা তৈরি করা এবং প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা তৈরি করার জন্য আমাদের যে প্রক্রিয়া সেগুলোকে আমরা অব্যাহত রেখেছি। আগামীতে ইনশাল্লাহ এগুলো অব্যাহত থাকবে এবং সরকারের যে নিয়ম নীতি আইন কানুন যেগুলো আছে আমাদের জন্য সেগুলো আমরা মেনে চলছি এবং আগামীতে সেগুলো মেনে চলবো। আমরা এই জন্য সরকারের কাছে ধন্যবাদ জানাতে চাই। আর বিশেষ করে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই যে আমরা যে জনগোষ্ঠীর জন্য কাজ করি, আমি তাদেরকে আবারও ধন্যবাদ দিতে চাই। কারণ আমরা দিন শেষে যাদের জন্য আমরা কাজ করি তারা যদি আমাদেরকে ভালো না বাসে, তারা যদি আমাদেরকে সহযোগিতা না করে, তারা যদি আমাদের সাথে সহভাগিতা না করে, তাহলে কিন্তু আমাদের কাজের কোনো সাফল্য লাভ হবে না। তো আমি অত্যন্ত আনন্দিত, আমরা যখনই আমাদের যে কোনো কাজের নতুন চিন্তা নিয়ে তাদের সাথে আমরা শেয়ার করি অথবা তাদের যে কোনো বিপদে অথবা তাদের সহযোগিতা আমরা যাই, আমরা দেখি সবসময় তারা তাদের বুদ্ধি পরামর্শ ইভেন কি তাদের বিভিন্ন সম্পদ দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করে। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমরা মনে করি এই যে 35 বছরের পথ চলায় মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় আমাদেরকে কিন্তু এগিয়ে চলার জন্য সবসময় অনুপ্রেরণা দিয়েছে এবং আমরা এটাকে সত্যিকার ভাবে আমরা এটাকে ভ্যালু দিই। আর একটি কথা আজকে এই 35 বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাতে চাই, আমাদের পথ চলা হয়তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, আমাদের হয়তো অনেক মানুষের চাহিদা অনুযায়ী অথবা প্রয়োজন অনুযায়ী আমরা হয়তো অনেক কিছু করতে পারি নাই। এটার জন্য আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে তারা। এবং ভবিষ্যতে যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি, কাজ করতে পারি, আমাদের কাজের মধ্যে যাতে আরো স্বচ্ছতা থাকে, আমাদের কাজের মধ্যে যাতে আরো গুণগত মান বৃদ্ধি পায়, আমরা যাতে যথাযথভাবে কাজ করতে পারি সেজন্য আমাদেরকে মতামত পরামর্শ দিবে। এবং আমাদের ইপসাতে এই কনসালটেশন অর্থাৎ মানুষের মতামত গ্রহণের কিন্তু অনেক ধরনের পথ বা সুযোগ আছে। আমরা আশা করবো এর মাধ্যমে আমরা একটা যৌথ একটা আপনার নেতৃত্ব বা সম্পর্ক তৈরি করতে পারবো মানুষের সাথে, যে একটা সত্যিকারের একটা নাগরিক সংগঠন হিসাবে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠবে, একটা স্থায়িত্বশীল প্রতিষ্ঠান হবে এবং আমাদের এই সংগঠন আগামী 35 বছর না, এটা যুগ যুগ ধরে চলতে থাকবে এবং একটা স্থায়িত্বশীল প্রতিষ্ঠান হবে। সেজন্য আমরা সকলে মিলে কাজ করব এবং আমাদের ইপসার সকল সহকর্মী সকল সদস্যকে আবারও আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যেভাবে 35 বছর আমাদের সাথে ছিল, আগামী 35 বছরও তারা আমাদের সাথে থাকবে, আমাদেরকে সহায়তা করবে, সমর্থন দিবে। আমার দিক থেকে আজকের এই প্রতিষ্ঠার দিনে এটাই চাওয়া। অবশ্যই আরিফ ভাই, আমরাও তাই আশা করি। আমরা আমার মাধ্যমে এবং আমার শ্রোতার মাধ্যমে আমরা আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং ইপসার উন্নতি কামনা করছি। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং আমাদের প্রধান অতিথি আমাদের আরিফ ভাইকে আবারও ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের লাইভ প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। জি জি, আমার পক্ষ থেকে সকলকে নিরাপদ থাকার শুভকামনা জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং আমরা আশা করছি কোভিড পরবর্তীতে আবার নিরাপদ পৃথিবীতে আমাদের সকলের সাথে আবার দেখা হবে, আমরা সুন্দর ভালোভাবে নিরাপদে আমরা মানুষের জন্য কাজ করতে পারবো সে আশা জানাচ্ছি এবং সবাই ভালো এবং নিরাপদ থাকুক সেই কামনা করছি। জি, ধন্যবাদ আরিফ ভাই, আবারও ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।